এখন দেখবেন শারমিন লাকির উপস্থাপনায় ইন্টেরিয়র ডিজাইন নিয়ে অনুষ্ঠান চার দেয়ালের কাব্য, পরিচালনায় সেলিম দৌলা খান। প্রিয় দর্শক, চার দেয়ালের কাব্যের শুভেচ্ছা সবার জন্য। দেয়ালকে আমরা বড্ড ভালোবাসি। আমরা আমাদের চারিদিকে দেয়াল তৈরি করছি প্রতিদিন। ঘরের চার দেয়াল তো আছেই, সেই সাথে তৈরি করছি ভালোবাসার দেয়াল। সংসারটাকে তো আটকে রেখেছি ভালোবাসার দেয়াল দিয়ে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেবল দেয়াল। জন্মেই দেয়ালের ভেতর আশ্রয়, আবার মৃত্যুর পরও দেয়াল তুলে জায়গাটাকে বাঁধাই করে জানাতে চাই, একদিন আমিও ছিলাম। এই দেয়াল ঘেরা জীবনটা সুন্দর করতে পেরেছে কিনা সেটাই আসল কথা। আসুন চার দেয়ালের কাব্যের কথা বলি, আর তাই শুরুই করতে হচ্ছে আমাদের আজকের চার দেয়ালের কাব্য। দেয়ালেরও কান আছে, কথাটা দিয়ে আর যাই বোঝানো হোক না কেন, এটা বোঝা যায় দেয়ালেরও প্রাণ আছে। ইট সুরকি দিয়ে তৈরি প্রাণহীন যে দেয়াল, সেখানে যখন রং, রুচি আর ডিজাইন যোগ করা হয় তখন তা হয়ে ওঠে জীবন্ত। বাড়ি মানে জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু, আর তা যদি হয় একক কোনো বাড়ি, তবে তার সৌন্দর্যে যোগ হয় এক ভিন্ন মাত্রা। আসুন না চৌকাঠ পেরিয়ে প্রিয় বন্ধুর মতো একটা বাড়িতে পৌঁছে যাই। বাড়ি বলতে আমরা যেটা বুঝি যে খুব বড় জায়গার মধ্যে সামনে ফুলের বাগান থাকবে, পেছনে ফলের বাগান থাকবে এবং একটা সুন্দর বাড়ি হবে। কিন্তু আজকাল ঢাকায় জমির স্বল্পতার কারণে সেটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা আসলে সবাই চাই ওই ফ্যাসিলিটিগুলো পেতে। তো আমি যখন বাড়ি বানাবো চিন্তা করলাম, তখন আমি একজন আর্কিটেক্টের সাথে কথা বলি এবং আমি আমার রিকোয়ারমেন্টসগুলো ওনাকে জানাই যে আমি এই জায়গার মধ্যে এই জিনিসগুলো চাচ্ছি। উনি আমার সাথে কথা বলে আমাকে একটা ডিজাইন দিলেন। সেই ডিজাইনটা আমার মনোভূত হওয়ার পর বাড়িটা তৈরি করি। মূল ফটকের পরেই আমরা ফয়ারে এসে উপস্থিত হয়েছি। ফয়ার হচ্ছে আমাদের কালচারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পেস, যেখানে
একজন প্রবেশ করার পর ডিসিশন নিবে যে সে বাড়ির প্রাইভেট জোনে যাবে নাকি পাবলিক জোনে যাবে। যেমন আমরা এখানে ফয়ারে 3টা দরজা রেখেছি, যার হাতের ডান দিকে রয়েছে পাবলিক স্পেস বা ফর্মাল লিভিং, হাতের বাইরে রয়েছে একটা মিটিং প্লেস, এবং সোজাসুজি যে বড় দরজাটা সেটা দিয়ে বাড়ির প্রাইভেট জোনে ঢোকার একটা ব্যবস্থা করা হয়েছে। ফয়ারে খুব অল্প কিছু এলিমেন্ট দিয়ে সাজানো, যেমন এখানে একটা মিরর রাখা হয়েছে, কারণ ফয়ারে ঢুকে একজন মানুষ বা বেরোনোর সময় তার অ্যাপিয়ারেন্সটা যাতে এক নজর দেখে নিতে পারে। খুব সামান্য একটা ফলস সিলিং, স্কাই কালারের একটা ফলস সিলিং, এই দিয়ে আমরা ফয়ারটাকে সাজিয়েছি। ফয়ার থেকে আমরা এখন ফর্মাল লিভিংয়ে চলে আসছি। মূলত এই বাড়ির আর্কিটেকচারাল ডিজাইনটাও আমার করা ছিল, এই কারণে আমরা স্পেস কোয়ালিটিটা আগের থেকে তৈরি করার একটা সুযোগ এখানে পেয়েছি। আর যে কারণেই ইন্টেরিয়রে আমরা কিন্তু অতটা এক্সাজারেশন এই বাড়ির কোথাও দেখা যাবে না, বা অতিরঞ্জন আমরা কোথাও এখানে করিনি। ইন্টেরিয়র খুব সিম্পল, আর্কিটেকচারাল স্পেসগুলোকে রেসপেক্ট করেই আমরা ইন্টেরিয়রটাকে সাজানোর চেষ্টা করেছি। খুব স্পেশিয়াস ফর্মাল লিভিং এখানে, যার কালার কম্বিনেশন খুবই সাদামাটা, এবং বেসিক্যালি আমরা সাদা রং ব্যবহার করেছি ওয়ালে। একটা দুটো ওয়াল হয়তো ভিন্ন ধরনের কোনো রং আসছে, বা একটা দুটো ওয়ালে হয়তো ভিন্ন ধরনের টেক্সচার আমরা ব্যবহার করেছি। পর্দার সিলেকশনও খুব সিম্পল, যেখানে আমরা সাদার সাথে মিলিয়ে ক্রিমিশ কালারের এবং একই কালারের টেক্সচার, একই কালারের টিন্টে আমরা এটা ব্যবহার করেছি। ফ্লোর যদি আমরা লক্ষ্য করি যে আমাদের পুরো ফ্লোরটা হচ্ছে বিয়াঙ্কো মার্বেল দিয়ে তৈরি করা, সাদা মার্বেল, এবং ফ্লোরটা আমরা ডেডিকেটেডলি করেছি এমনভাবে যাতে এর ভেতরে কোনো বর্ডার আমরা ব্যবহার করিনি, কারণ আমরা মনে করেছি যে যখন আমরা ফ্লোরে বর্ডার করব তখন স্পেসগুলো সেগমেন্টেড হয়ে যাবে, আরও ছোট ছোট মনে হবে। এটাকে আরও স্পেশিয়াস করার জন্যে, আরও বড় দেখানোর জন্যে আমরা পুরো বাড়ির পাথরে কোনো বর্ডার ব্যবহার করা হয়নি। ফার্নিচারও অত্যন্ত সিলেকশনের ক্ষেত্রে আমরা কন্টেম্পোরারি এবং দেশজ এই দুইটার একটা সংমিশ্রণ এখানে করা হয়েছে। যেমন কিছু অংশ কন্টেম্পোরারি সিটিং স্পেস, কিছু অংশ আপনার লোকাল যে হ্যান্ডিক্রাফটস জাতীয় ফার্নিচার, এগুলো ব্যবহার করে একটা ইস্টার্ন এবং ওয়েস্টার্নের ব্লেন্ড ড্রয়িং রুমের মধ্যে করার চেষ্টা করা হয়েছে। স্পেসের মনোটনি ব্রেক করার জন্য আমরা একটা অংশকে একটা কোজি এনভায়রনমেন্ট তৈরি করেছি, এবং যে অংশটা উডেন ফ্লোর তৈরি করা হয়েছে। তবে এখানে একটা উডেন ফ্লোর করার ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল রাখা উচিত, আমরা যারা ইন্টেরিয়র ডিজাইন করি, যে কমপক্ষে 2টা স্টেপস যেন উডেন ফ্লোরে আসে, কারণ একটা স্টেপস কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণ হয়। এবং এই স্পেসটা ডেডিকেটেডলি ডিজাইন করা যাতে টোটাল ফর্মাল লিভিংয়ের সাথে একটা সেপারেশন এবং অ্যাট দ্য সেম টাইম একটা কোজি ফিলিং এখানে আমরা পাই। পাবলিক স্পেস এবং প্রাইভেট স্পেসকে আমরা একটা ফোল্ডেড পার্টিশন দিয়ে ভাগ করেছি, যেটা খুলে দিলে একটা হিউজ স্পেস তৈরি করে এই লিভিং রুম থেকে ডাইনিং স্পেসে। এবং বাড়িতে যদি কোনো বড় ধরনের পার্টি বা প্রোগ্রাম, জন্মদিন, বিয়ে, সেসব ক্ষেত্রে এই বড় স্পেসটাকে ব্যবহার করার একটা স্কোপ এখানে তৈরি হয়েছে।
পিপল হাইট অ্যাট্রিয়ামের মতো জায়গাটাই হচ্ছে পুরো বাড়ির সেন্টার অফ অ্যাট্রাকশন বা ফোকাস বলা যেতে পারে। এটা হচ্ছে আমরা গ্রামের বাড়িতে যখন দেখতাম যে একটা উঠোন বা কোর্টইয়ার্ডকে কেন্দ্র করে সমস্ত ফাংশনগুলোকে সাজানো হতো, ঠিক সেই ধারণাটিকে মাথায় রেখেই আমরা এখানে বিভিন্ন লেভেলে এই সেন্টার স্পেসটা তৈরি করেছি। এবং এর উপরে আছে একটা স্কাই রুফ, যেটা আমরা গ্লাস দিয়ে তৈরি করেছি। এই গ্লাসগুলো হচ্ছে আপনার ডাবল লেয়ার স্যান্ডউইচ গ্লাস এবং টেম্পার্ড করা, সেই সাথে এটা ফিল্টার্ড, সূর্যের আলোকে এটা ফিল্টার্ড করে ঘরের ভেতর নিয়ে আসে, সাথে টেম্পারেচারটা রিডিউস করতেছে, কিন্তু সূর্যের আলোটা পুরো বাড়িটাকে দিনের বেলা আলোকিত করে রাখে, যে কারণে আর কোনো দিনের বেলা বৈদ্যুতিক বাতি জ্বালানোর প্রয়োজন বোধ করে না। এছাড়া রাতের বেলা জ্যোৎস্না রাতে একটা আলাদা আবহ তৈরি করে এবং এখানে সেই খোলা আকাশের মতো একটা এনভায়রনমেন্ট তৈরি করে এই স্পেসটা। এবং সেই সাথে আমরা এখানে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করেছি, ফ্লোরে মার্বেল এবং সিঁড়িতেও সেই একই মার্বেল, সাদা মার্বেলই সিঁড়ি গা বেয়ে উপরে উঠে চলে গেছে আমাদের দোতলার ফ্যামিলি লিভিং স্পেসে। ডাইনিং স্পেসের সাথে কিচেনকে সংযোগ করা হয়েছে সেমি ওপেন টাইপ কিচেনের মাধ্যমে। এখানে একটা ওপেনিংয়ের মাধ্যমে কিচেন এবং ডাইনিং ইন্টাররিলেটেড। তবে এই ধরনের কিচেন করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, কারণ আমাদের দেশে কিচেনে কিছু অয়েলি ফুড প্রিপারেশন হয়, সেক্ষেত্রে একটা আলাদা ন্যাস্টি কিচেন থাকতে হবে, যে কারণেই আমরা একটা এই ধরনের ফ্যান্সি কিচেনকে ডাইনিংয়ের সাথে আমরা হয়তো রিলেট করতে পারি। তবে সেক্ষেত্রে ন্যাস্টি কিচেনটা আলাদা হতে হবে। আমরা এখন দোতলা ফ্যামিলি লিভিং স্পেসের এখানে আছি এবং আমার পাশে যে কার্ভ ওয়ালটা দেখা যাচ্ছে, এটা মূলত ফাংশনাল কারণে এসেছে। আমরা এই যে অ্যাট্রিয়ামটা এখানে তৈরি করেছি, সেই অ্যাট্রিয়ামের রিকোয়ারমেন্ট থেকে এই কার্ভ ওয়ালটা। ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে স্লেট স্টোন, যেটা একটা টেক্সচার, আলাদা টেক্সচার তৈরি করেছে। এবং এই কার্ভ ওয়ালের গায়ে আমরা কিছু ফ্যামিলি পিকচার দিয়ে সাজানোর চেষ্টা করেছি। আমরা এখন সেকেন্ড লেভেলে আছি। এটা হচ্ছে সেকেন্ড লেভেলের ফ্যামিলি লিভিং স্পেস। এটাকে আমরা পুরোপুরি প্রাইভেট জোন হিসাবে বলতে পারি, কারণ এই ফ্লোরেই আমাদের ফ্যামিলি লিভিংয়ের সাথে মাস্টার বেডরুম এবং বাদবাকি আরও 3টা বেড রয়েছে এবং সেই সাথে একটা ছোট্ট আপনার কফি কিচেনের মতো রাখা হয়েছে। প্রাইভেট জোনে মূলত একান্ত বাড়ির লোকজন মিলে আড্ডা দেওয়ার জন্য এই ফ্যামিলি লিভিং স্পেসটা তৈরি করা হয়েছে। আর নিচে কন্টিনিউয়েশন হিসাবে আমরা একটা ওয়ালে এখানে সেই স্লেট স্টোন আবার ব্যবহার করেছি এবং খুবই সাদামাটাভাবে এই ওয়ালের গায়ে কিছু ফ্যামিলি পিকচার দিয়ে এটাকে ডেকোরেট করা হয়েছে। আমরা এখন রয়েছি মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমটা একটা খুব প্রশস্তভাবে ডিজাইন করা এবং এর একটা অংশ আমরা ডেডিকেটেডলি তৈরি করেছি সিটিং অ্যারেঞ্জমেন্ট হিসাবে। আমরা এখানে একটা বসার জায়গা করেছি, খুব কোজি একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে এবং এখানে কিন্তু অতিরিক্ত কোনো ডেকোরেশন আমরা বেডরুমে রাখিনি।
এখন আছি রুফ টেরেসে। রুফ টেরেসে আমরা যে বিষয়গুলো এমফাসাইজ করেছি যে এখানে কিছু বাগান তৈরি করা, এবং এই যে পিলারগুলো দেখা যাচ্ছে, এই পিলারগুলো মূলত এটা 6তলা ফাউন্ডেশন বিল্ডিং। যদি ভবিষ্যতে কখনো এটা আরও উপরে ওঠে, এটাকে ভেঙে উপরে তুলতে পারবে, কিন্তু আমরা এখন এটা সৌন্দর্য বৃদ্ধির জন্যে আমরা এখানে প্ল্যান্টার তৈরি করেছি এবং সেখানে গাছ লাগিয়েছি। এখানে আপনার মাটির সিরামিকের টাইলস ব্যবহার করা হয়েছে ছাদের সৌন্দর্য বর্ধনের জন্য, এবং ছাদটা মূলত করা হয়েছে বড় ধরনের কোনো পার্টি বা উৎসব আয়োজনের জন্য। এভাবে আমরা ছাদটাকেও একটা ভিন্ন আঙ্গিকে ব্যবহারের প্রচেষ্টা আমাদের এই প্রজেক্টে করেছি। খুব রেগে গিয়ে চিঠি লিখবেন না, আর খুব রেগে গিয়ে বিছানায় যাবেন না। রেগে চিঠি লিখলে সম্পর্ক নষ্ট, আর রেগে বিছানায় গেলে ঘুম নষ্ট। জানেনই তো, লেখা আর ঘুম কোনোটাই শেয়ার করা যায় না। আজ রাতে ঘুমানোর আগে আমাদের লিখে ফেলুন। একটা সুন্দর বাড়ির কথা জানিয়ে লিখুন, যেখানে আমাদের টিম যেতে পারে। অনুষ্ঠানের ভালো মন্দ নিয়েও লিখুন। আমরা আপনার চিঠি পেতে চাই। লিখুন এই ঠিকানায়। পরিচালক চার দেয়ালের কাব্য, এটিএন বাংলা, ৯৮ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ওয়াসা ভবন, কারওয়ান বাজার, ঢাকা। ইমেল cdkabbo@yahoo.com। চিত্রকরই শুধু ছবি আঁকে না, আমরা কথায় কাজে আসলে ছবি আঁকি। একজন ইন্টেরিয়র ডিজাইনার যখন ডিজাইন করেন, তিনি তার ভেতরের ছবিটাকে বাস্তব রূপ দেন। তার চিন্তার ভেতরের বাড়িটা ধীরে ধীরে সেজে ওঠে তার হাতে। সৃষ্টি হয় সুইট হোম। এবারে সেই সুইট হোমের কারিগরের সাথে কথা বলবো একটুকু কথা শুনি এই পর্বে। প্রিয় দর্শক, আজকের আলাপচারিতায় আমার সাথে আছেন অ্যাকুয়া পেইন্টসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাজিদ সিরাজ। যখন আমরা দেয়ালে করি বাড়িতে বা অফিস স্পেসে, এই রংটা কি শুধুমাত্র খালি রঙই থাকে, লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি, নাকি তার বাইরেও আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা বুঝতে পারি না? আমরা কিন্তু রংটাকে অ্যাজ এ ম্যানুফ্যাকচারার মেইনলি প্রোটেকশন হিসেবে দেখি। দ্যাট একটা ওয়ালকে সে কিভাবে প্রোটেকশন দিবে ফার্স্ট, কালারটা আমরা হয়তো সেকেন্ডারি হিসেবে দেখি। বিকজ রং যখন কেউ লাগাবে, সে চিন্তা করবে আমার ওয়ালটা কতদিন প্রোটেক্ট থাকবে। তো সাপোজ আজকাল রং এমন ডেভেলপমেন্ট হয়েছে, রং লাগাবার পর আপনি রংটা সাবান দিয়ে ওয়ালটা ধুয়ে ফেলবেন। রং আগে শুরু হয়েছিল চুনকালি দিয়ে রং করতো, তারপরে আসলো ডিস্টেম্পার পেইন্ট। ডিস্টেম্পার পেইন্ট আসলে কি? ডিস্টেম্পারটা অ্যাকচুয়ালি ইন্টেরিয়র পেইন্ট ভিতরের জন্য, যেটা অ্যাকচুয়ালি আপনি বলতে পারেন চুনকামের থেকে ডেভেলপমেন্ট। আর এটা থেকে একটা আপার গ্রেড হচ্ছে আপনি যেটা বলে প্লাস্টিক ইমালশন পেইন্ট। আমরা সবাই শুনি মার্কেটে প্লাস্টিক ইমালশন পেইন্ট। একটা জিনিস একবার লাগাচ্ছেন 3 বছর এটা এফেক্ট পাচ্ছেন, তো সেই জন্য এটার দাম একটু বেশি দিতে হয়। 3 গুণ বেশি নিশ্চয়ই দিচ্ছেন না, হয়তো তার একটু বেশি দিচ্ছেন দামের জন্য। তারপরে আজকাল নতুন পেইন্ট এসছে আপনার লাক্সারি সিল্ক পেইন্ট, সিল্ক পেইন্ট, যেটাকে আমরা সিল্কি ফিনিশ, মানে ওয়ালটা ধরলে সিল্কের মতো লাগবে দেখতে। এটার বিউটি অনেক দিন থাকে। আজকাল রঙের ভিতরে এমন কিছু কিছু জিনিস দেওয়া হয় যাতে আপনার বাসার ভিতরে ওয়ালে যে ব্যাকটেরিয়া গ্রোথটা হয় এটাকে সে বন্ধ করে। আচ্ছা, হেলথের দিকটাও এখানে অনেক ইম্পর্টেন্ট। সো হাইজিন ফ্যাক্টর এখানে একটা আসে আপনার। আর কালার যেমন আছে না, কালারের ব্যাপারে আপনার লাইট কালারস আপনি রুমটাকে অনেক বড় করে দিবে, ডিপ কালার আপনি রুমটাকে ছোট। তো এরকম জিনিস, জাস্ট ছোটখাটো জিনিস চেক করে রং করলে কিন্তু আমার মনে হয় একটা রুমের সৌন্দর্য বাড়বে। আজকাল তো একটা মানে রুমের মধ্যে 3টা দেয়াল 3টা কালারের হচ্ছে। হ্যাঁ, তো সেখানে কি আপনাদের এই কোয়ালিটির মধ্যে কোনো রকম কিছু রেখেছেন না? হ্যাঁ আছে, আমাদের একটা স্পেশাল পেইন্ট আছে যেটাতে আপনার আপনি একটা ওয়ালের মধ্যে যা ইচ্ছা তাই করতে পারেন। এরকম আছে? আছে, এবং এটা হচ্ছে আমরা কি বলি গ্লেজ পোর্শন। গ্লেজ পোর্শন, তো এটা ইউজ করার পরে আপনাকে 10 থেকে 15 মিনিট সময় দেয়, যে আপনি দেখে মনে আমার ভালো লাগছে না, 15 মিনিটের মধ্যে তাড়াতাড়ি মুছে ফেলতে হবে ওটাকে।
বিফোর ইট সেটস। আচ্ছা আচ্ছা 15-20 মিনিট থেকে Interesting সেটিং অনেক। হওয়া শুরু হয়ে যায়, তখন রংটা স্থায়ী হয়ে যায় আচ্ছা জিনিসটা। আচ্ছা আচ্ছা। দেয়ালেও কিছু পোকা থাকে, উই পোকা বা অন্যান্য, এটাও কি পোকা অনেক সময় আজকাল পেইন্টস আছে যেটা আপনার ইভেন মসকিটো রিপেলেন্ট পেইন্টও আছে, আচ্ছা। অনেক কিছু আছে, বাট হয়তো বাংলাদেশে এগুলো এখন আসছে না বিকজ কস্ট অফ দোজ পেইন্টস আর ভেরি হাই। তো অনেকে চিন্তা করে আমি রং লাগাবো, আমার তার চেয়ে ভালো আমি একটু রুমে একটু ওষুধ মেরে দিলাম, ইট বি চিপার ফর মি, বিকজ ওয়ান টাইম খরচা হয়ে যায় রংটা কিনতে গেলে, ওইটাতে তো ওয়ান টাইম খরচা থাকছে না। এই বিষয়গুলো এখনো হয়তো ওইভাবে আসেনি, নিশ্চয়ই আসবে একটা সময়। আসবে সামনে। আমরা উই আর অলসো লুকিং ইনটু মসকিটো রিপেলেন্ট পেইন্ট, বাট আমরা এটা দেখছি আগে দ্যাট ঘরের ভিতরে যখন আমরা লাগাবো বাচ্চারা হাউ সেফ ইট ইজ ফর দ্য কিডস, হ্যাঁ, বিকজ অনেক সময় অনেক বাচ্চারা দেওয়ালে গিয়ে অনেক সময় জিব্বা খুঁটে লাগায়, খায়, হ্যাঁ। না জিব্বা লাগাচ্ছে ছোট জিব্বা দেয়, বাচ্চারা, হ্যাঁ, তো সেটা তো স্বাস্থ্যসম্মত হবে না। ওইটা আমরা হ্যাঁ। চেক করছি, আনলেস উই আর অ্যাবসলিউটলি কনভিন্সড আমরা ওই পেইন্টটা আনতে চাচ্ছি না মার্কেটে। মানে আপনারা অনেক বেশি সায়েন্টিফিক ভাবে এই কালারগুলোকে এবং সাশ্রয়ী ভাবে আনছেন, যে যাতে করে প্রত্যেকটা মানুষ তার সামর্থ্যের মধ্যে এগুলো ব্যবহার করতে পারে এবং একটা আর আরেকটা ব্যাপার আমি বলবো যখন এসি আমার শ্রোতাদের জন্য, দ্যাট এক্সটেরিয়রে কালার চুজ করার সময় একটু ওয়াইজলি চুজ করা উচিত। Exterior এ এক্সটেরিয়রে colour অনেকে করবে। কিন্তু অনেক ইচ্ছা মতো কালার চুজ করে, বাট হয় কি রোদে একটা আলট্রাভায়োলেট রে থাকে, তো ওইটা অনেক সময় একটা কালারকে আস্তে আস্তে ডিকম্পোজ করে ফেলে। আচ্ছা, তো কিছু ব্রাইট সেক্ষেত্রে কি গাঢ় কালার, রং দরকার, মানে হ্যাঁ কিছু ব্রাইট কালার চুজ করলো, হয়তো কিছু ব্রাইট কালার বাইরে অনেক সময় টিকে না, তো এগুলো কেনার সময় বেটার জিজ্ঞাসা করে নেওয়া যে দোকানে থেকে কিনছে যে আমি বাইরে লাগাবো আমি ঠিক থাকবে কি থাকবে না। আপনি জিজ্ঞাসা করবেন যে অ্যাক্রিলিক বেস পেইন্টস কোনগুলো, মেইনলি হাই কোয়ালিটিজ আর এক্সটেরিয়র কোটিং যেগুলো আমরা বাইরে লাগাই। আগে এনামেল পেইন্ট ইউজ করতাম, এনামেল পেইন্ট কিন্তু আস্তে আস্তে হয়তো সলভেন্ট বেস যেটা কমে আসবে, বিকজ আমরা যেমন থিনার দিয়ে পেইন্টটাকে আগে থিন করতাম, এটাকে পানি দিয়ে থিন করছে। আপনি ঘরের ভিতরে যখন একটা এনামেল পেইন্ট লাগাবেন ওই ঘরে ঢুকতে কিন্তু খারাপ লাগে, আপনি ভার্নিশ করার পর কেমন লাগে ঢুকতে, খারাপ লাগে না? এত পয়সা খরচ করে আমরা বাড়ি বানাই, কিন্তু রঙের সময় এসে আমরা যেন আসলে খুব বেশি কম্প্রোমাইজ না Right, করি। right. আপনার সাজেশন মনে হয় এরকম? আর আমার মনে হয় একটা শহরে যদি প্রত্যেকটা বিল্ডিং সুন্দর করে রং করা থাকে, ওই শহরের আলাদা ইমেজই চেঞ্জ হয়ে যায়, কিন্তু ইট বিকামস এ ডেভেলপড ওয়ার্ল্ড ফ্রম আ ডেভেলপিং ওয়ার্ল্ড। আসলে অনেক ধন্যবাদ চার দেয়ালের কাব্যে আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। চারু বাক্যে স্বাগত জানাই সবাইকে।